কইছে কি ব্যাপার, তোমাদের ওখানে কি করে যায় ঈদে? ওর তো 1 বছর 2 মাস আগে বিয়ে দিয়ে দিছে। আমার দুলাভাই আমাকে ফোন দিয়ে বলছে নুনবি শিখার নাকি বিয়ে দিয়ে দিছে। আমি তো আকাশ থেকে পড়ছি, আমি পাগল হয়েছেন। ওর আব্বুর সাথে আমার রাগারাগি, এই জন্য হয়তো মিথ্যা বলছে, আমি তাই বলতেছি। বলছে না বিয়ে দিছে। আমি মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। ও কি না করছে আমার সাথে। ওর জন্য আমি এমন হয়েছে রাত 12টা 11টা আমি টিউশনি করছি, কারণ আমি আমার ওয়াইফের কাছে যাবো, এটা আমার অধিকার আছে। হ্যাঁ, আমি ওর সাথে দেখা করতে গেছি, চুয়াডাঙ্গা শহরে গেছি। ওর আব্বু বলছে তুমি আমাদের বাসায় এসো না এখন। ও আইসে, আমি ওর সাথে হোটেলে থাকছি। শ্বশুরবাড়ি যাওয়া হয়নি? হ্যাঁ, এখন পর্যন্ত আমার একটাই দুঃখ, যদি আমি একটা বিন্দু আমার দোষ আমি ধরতে পারতাম, আমি নিজে ওর থেকে আমি মানে সব মাপ করে আমি নিজে নিজেকে কষ্ট দিতাম, কিন্তু আমি আর একটা বিন্দু আমার দোষ খুঁজে পাই না, বা এটা আমাকে কেউ দোষ ধরা দিতে পারিনি যে তোমার এই দোষটা। ওর কাকারা বলে যে নবী তুমি যা পারো করো, আমরা এর মধ্যে নাই। ও যে কাজ করছে, একসাথে 2টা স্বামীকে চলাইছে, তো ইসলামে আছে মেরে ফেলার, আমরা এর মধ্যে নাই, তুমি যা পারো করো। ও যখন ওই সংসার করতেছে তখন কি ভাইয়া তোমার কাছে আসছে? হ্যাঁ, তোমার সঙ্গে রাত কাটাইছে? হ্যাঁ, ঈদে থাকছে আমার কাছে। মানে এই আপনার গল্পটা আমি অফেয়ারে যখন শুনতেছিলাম আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। মানে বউ আছে না বউ নাই, বউ আর একজনের কাছে, আবার আপনার কাছে, একই সাথে 2 সংসারে, এখনো আপনার ডিভোর্সে এসে আরেকটা বিয়ে করছে। আপনি কেমনি কি আমার শুরু থেকে বলেন তো, আমার খুব মাথা গুলাইতেছে আপনার ঘটনা শুনে। শুরুতে হচ্ছে আমি যখন ইন্টার পাস করে আমি যখন ঢাকাতে ফার্মগেটে ভার্সিটি ভর্তি কোচিংয়ের জন্য আসলাম, হুম। তো আসার আগে আমার একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়। আমার বান্ধবীর ফুফাতো বোন, মানে ওর নানি বাড়ি কুষ্টিয়া, মানে আমাদের বাড়ির পাশে, ওর বাড়ি হুম। চুয়াডাঙ্গাতে। ওকে। তো আমি বেসিক্যালি যখন ক্লাস 9 তখন থেকে আমার টিউশনের হ্যাবিট, এবং আমার রেজাল্টও ভালো ইনশাল্লাহ। আমার এসএসসিটা 2টাই জিপিএ 5 পাইছে। তো আমি যখন ভার্সিটি চান্স পেলাম, চান্স পাওয়ার পরে আমি ইউসিসি ফার্মগেটে আমি ওখানে ক্লাস নেওয়া শুরু করি, এবং মিরপুর 10-এ থাকতাম, সেখানে আমি গ্রিনফিল্ড স্টুডেন্ট কলেজে ক্লাস নিতাম, এবং আমার ব্যাচও ছিল। তো ভালো ইনকাম হতো আমার ইনশাল্লাহ, কারণ টিউশন প্রফেশনটা অনেক ভালো ইনকামই হয়। হুম। তো তখন আমি ওর বাবাকে বললাম যে ওকে বাসায় রাখা দরকার না, ওকে শহরে রেখে পড়াই আমি। তখন আমার বিয়ে হয় নাই, তখন কি বিয়ে হয় না, তাহলে এই কথা কেন বললেন? কারণ ও ও বলছিল যে আমি কুষ্টা থেকে বা অন্য জায়গা থেকে পড়বো, বাসা থেকে পড়বো না তখন আমার কি আপনাদের অ্যাফেয়ার চলে? হ্যাঁ, ফেয়ার চলে তখন আমাদের। এবং 2 পরিবার জানে? হ্যাঁ, 2 পরিবার জানে। 2 পরিবার বলতে আমার আম্মুকে আমি সবসময় শেয়ার করে, আম্মু জানতো, হুম। বোনরা জানতো রিলেশন আছে, তখন এটা জানতো, কিন্তু বিয়ে সেটা আমি পরে আসতেছি, কিন্তু ওর ফ্যামিলি সবাই জানতো। হুম। ওর ফ্যামিলি এবং আমি বিয়ের আগেও ওদের বাসায় যে একদিন থাকছি। হ্যাঁ। হ্যাঁ, ওই মানে ওর আব্বু বলছিল আসো তোমার সাথে কথা বলি, যার জন্য আমি একদিন গেছিলাম। ওকে। এটা 2013 সালের দিকে। হুম। তো তখন যখন ওদের বাসায় গেলাম, তখন আব্বু আমার অনেক কথা বললো। কথা বলার পরে আমাকে বলল যে তো ঠিক আছে, তাহলে তোমার সাথেই দিব। তো তুমি যেটা বলবা সেটা তো আমার মানে, আমার কোনো ছেলে নাই, আমার 3টা মেয়ে, তুমিই আমার ছেলে, তুমিই আমার বড় ছেলে। তো ওরা 3 বোন, কোনো ছেলে নাই। হুম। তো আমি, এবং অনেক ভালো ব্যাপার, মানে আমার সে এত খোঁজ খবর নিত ওর আব্বু আম্মু, আমার মানে যেটা আমি চাইছিলাম তার থেকে বেশি করতো ওরা। হুম। তো যার জন্য আমি কুষ্টিয়াতে ভর্তি করলাম, এবং আমার কুষ্টিয়াতে 2জন ইংলিশ টিচার আছে, খুব নাম করা, আমি নামটা বলতে চাচ্ছি না। হুম। তো তারা আমার কাজিন হয়, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তো। তো ওরা ভাইদের কাছে ইংলিশে প্রাইভেট পড়ালাম, আর ওকে সব ঠিক করে আমি কুষ্টিয়াতে ওকে থেকে ইন্টার ওখানে পাশ করালাম। পাশ করানোর পরে আমার যে, তখন তো আমার গার্লফ্রেন্ড, তো আমি ওর ডাক নাম শিখা। তো ইন্টার পাস করার পর আমি ওকে প্রাইভেট ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আছে কে হ্যাবিট, আমি ওখানে ভর্তি করি। কে হ্যাবিটে পড়তে ভালো টাকা লাগে, ফুল কোর্স কমপ্লিট করতে 3 লাখ মতো লাগে, 4 বছরের কন্ট্রাক্ট, 4 মাস পর পর টাকা দিতে হবে। আর একটা মেয়েকে কুষ্টায় রাখা, এটা খুব ব্যয়বহুল। তো এভাবে আমি 1.5 বছর ওকে চলালাম ইন্টার পাস করার পরে। তখন ওর আব্বু, এর মধ্যে আমাদের একটা অকারেন্স ঘটছিল, মানে সেটা আমি একটু হাইড করতে চাচ্ছি। হুম। তো যেটা লাভ হয়, তখন ওর আব্বু আম্মু বললো যে তুমি বিয়ে করো, হুম। তোমার ফ্যামিলিকে জানাও। আমি বললাম দেখেন আমার ফ্যামিলিতে সবাই হচ্ছে ভার্সিটি পড়ে, আমরা সব ভাইগুলা, আমরা কাজিন সবাই, আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের এক নামে চেনে সবাই। তো আমি আম্মুকে বলি। তো তারপরে আমি একটু, তখন আমার ভালো ইনকাম হচ্ছে, আমি টিউশনি করতেছি ভালোভাবে। হুম। তো আমি আগে আরো একটু ইনকাম সোর্সটা বাড়াই, তারপরে আর আব্বুকে মানাতে হবে। আর আমারও তো একটা ক্যারিয়ার আছে, যেহেতু আমি গভর্নমেন্ট জব, আমার ইচ্ছা আছে প্রশাসনের দিকে যাওয়ার। হুম। তো আমি এখন এটা হাইড করতে চাচ্ছি, পরে আমি জানাবো লেখাপড়া শেষ হোক। তাই বলার পরে তো এখন আমার আম্মু সাথে যায়, আমার 2টা ফ্রেন্ড যায়, রাজু আর আলমগীর, ওরা 2জন আমার সাথে যায়, এবং ওদের বাসাতে একটা অনুষ্ঠান মতো করে, এবং অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ আমি দিছিলাম, বিয়ে Okay. থেকে শুরু করে সম্পূর্ণ খরচ মেয়ের আমি বাসায় দিছিলাম। অনুষ্ঠান মেয়ের হচ্ছে? বাসাতে হুম। হুম। টোটাল খরচ আমি দিছিলাম। কত সাল সেটা? সেটা 2015 সালের জুলাই মাসে, আমার জুলাই। কাছে বিয়ের পেপারসও আছে। হুম।
এবং বিয়ে করার পরে আমি ওখানে 4 দিন ছিলাম আম্মুর সাথে। পরে তারপর আমি আবার চলে আসলাম। তারপর থেকে ও হচ্ছে কুষ্টিয়াতে মেসে থাকতাম, ওকে মেস ঠিক হলাম, সে ছিল। তখন থেকে আমি প্রতি মাসে একবার বা মাস পর আমি ওদের বাসায় যাইতাম। কোনো ঝামেলা নাই, কথা রেগুলার, সব ঠিকঠাক আছে। হঠাৎ করে 18 সালের নভেম্বর থেকে ওর ফোন আমি ওয়েটিং পাওয়া শুরু করি। এবং ওয়েটিং মানে এটাও তো আমি কিভাবে জানতে পারি, ওর মেসেজে রুমমেট নাম তানিয়া। ও আমাকে বলে, ভাইয়া আপনি একটু খোঁজ খবর নেন, আপনি অনেক কষ্ট করতেছেন, একটু খোঁজ খবর নেন আপনি। আমি জানি আমি ওর জন্য আমি এমন হয়েছে রাত 12টা 11টা আমি টিউশনি করছি। কারণ প্রচুর টাকা প্রতি মাসে ওর মেস ভাড়া হাত খরচ দিতে আমার 3,000 4,000 5,000 টাকা দিতে হয়েছে। 4 মাস পর পর ওর ভার্সিটির টাকা, আরও তো ওর বা ফ্যামিলির বিভিন্ন বাহানা করে টাকা নিত আমার কাছ থেকে। এদিকে আমার চলা, আমার ফ্যামিলি, কারণ আমি একা, আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু অনেক বয়স্ক, আমার ফ্যামিলিকে দেখতে হয় সম্পূর্ণ আমার উপর। তাহলে আমাকে অনেক, এবং ভার্সিটি ক্লাস করতে হয়, ভার্সিটি সকালে ক্লাস করে এসে কখনো 4টা কখনো 5টায় আসতেছি, এসে আমাকে টিউশনি করতে হচ্ছে রাত 11টা পর্যন্ত, 12টা অবধি আমি টিউশনি করছি। এবং আমাকে ওই এলাকায় সবাই চেনে, নুননবী স্যার বলে সবাই চেনে। তো আমি তখন বিশ্বাস করতে পারতেছি না যে এটা কি। ও ডিরেক্ট বলতেছে না মেয়েটা কথা, আপনি খোঁজ খবর নেন। আমি হচ্ছে হঠাৎ করে রাত 3টায় আমি ফোন দিছি, দেখি ওয়েটিং। আমি যে ফোন দিচ্ছি, ফোন কাটতেছে না। 1 ঘন্টা পরে ফোন রিসিভ করে আমার ফোন হচ্ছে বন্ধ করে, মানে ফোন হচ্ছে রিসিভ করে কথা না বলে বন্ধ করে দিছে। আমি তারপর থেকে সেদিন ঘুমাই নাই। আমি সেই 19 সালের কথা বলছি, আমি বারবার ফোন দিতেই আছি। সকালে আমি ফোন রিসিভ করছে, এত রাতে কেন কথা বললা? কচ্ছে মানুষ কথা বলতে পারবে, এত রাতে কেন বলবা? বলছি একটু দরকার ছিল বলছি, আমি যাবো চুপ। তারপর আমি একটা নাম্বার, আননোন নাম্বারই করছি। তারপর থেকে আমি, ওই মেয়েটা একটা নাম্বার দিচ্ছে আমাকে, বলছে আপনি বলবেন না, ও একটা নতুন নাম্বার কিনছে। ওই নাম্বারে আমি মিস কল দিই যখনই, ওয়েটিং পাই শুধু। তখন আমি ওর আব্বুকে বিষয়টা জানাই। ওর আব্বু বলে যে তুমি আমাদের বাসায় আসো। তো 19 সালের কাহিনী। তখন আমি 19 সালে গেলাম, তো ওদের বাড়িতে যেয়ে দেখলাম পরিবেশটা অন্যরকম। মানে আমার প্রতি যে আগে যে ভালোবাসা ছিল সেটা আমি দেখতেছি না। তারপর থেকে ওর আব্বুদের সাথে আমার সম্পর্ক ভালো না। এমন কেমন হয়েছে, আমি ওর সাথে দেখা করতে গেছি চুয়াডাঙ্গা শহরে গেছি, ওর আব্বু বলছে তুমি আমাদের বাসায় এসো না এখন। কেন? আমি কেন, কাছে এসো না, এখন বাড়ির অবস্থা ভালো না, এসো না। আমি তখন ও আইসে, আমি ওর সাথে হোটেলে থাকছি। তো 19 সালের কাহিনী। ও মাই গড। হোটেলে থাকছি, হোটেলে থেকে তারপর আমি আবার ঢাকাতে চলে যাচ্ছি। শ্বশুরবাড়ি যাওয়া হয়নি? হ্যাঁ, এবং আমি যেহেতু ওখানে ওই হোটেলে আমি রিসেন্টও থাকছি, হোটেল ভিআইপি হোটেল চুয়াডাঙ্গা নাম বললে সবাই চিনবে, আমার সাথে পরিচয় আছে যেহেতু আমি থাকছি, ওনারা আমার ভালো করেই চেনে। আর আমি কর্পোরেট জব করার পর আমি অনেকবার ওখানে গেছি, কারণ আমি আমার ওয়াইফের কাছে যাবো, এটা আমার অধিকার আছে। তখন থেকে আমার বিষয়টা কেমন যেন লাগছিল, কিন্তু ওর তখন লেখাপড়া শেষ হয় না, কারণ টাকা তো আমি দিচ্ছি। এখন সেটা বুঝতেছি আমার সাথে সম্পর্ক কেন করছে, কারণ টাকা লাগবে। তখন আমি বিষয়টা খোঁজ খবর যখন নিলাম, বললাম যে আমি আর আমার বউকে এখানে রাখবো না, আমার বাসায় রাখবো। এই কথা বলার কয়দিন পরে 19 সালের নভেম্বরের 5 তারিখে আমার আব্বু স্ট্রোক করে। আব্বু 17 দিন হসপিটালে। ও আমার ওয়াইফ, ও আসে না, দেখতেও আসে না। যখন আমি অনেক রাগ করলাম যে এখন জানাজানি হলে আমার কোনো সমস্যা নেই, এখন জানাজানি হোক, এখন যদি জানাজানি হয় আর আমি কবে জানাজানি করব। তখন আমি বিষয়টা বাসায় বলি, তখন ও আসে। এসে একটা রাত আমার অবস্থা যখন পাগলের মতো, ওর তো উচিত যে আমার হাজব্যান্ডের এই প্রবলেম আমি তার পাশে থাকি। আমার শুধু এখন পর্যন্ত আমার একটাই দুঃখ, যদি আমি একটা বিন্দু আমার দোষ আমি ধরতে পারতাম, আমি নিজে ওর থেকে আমি মানে সব মাপ করে আমি নিজেকে কষ্ট দিতাম। কিন্তু আমি আর একটা বিন্দু আমার দোষ খুঁজে পাই না, বা এটা আমাকে কেউ দোষ ধরা দিতে পারিনি যে তোমার এই দোষটা, যে আমি কি অন্যায় করছি। হ্যাঁ, আমি অন্যায় করতে পারি, ওর চেহারা ভালো বা আমি দেখতে অত ভালো না, হইতে পারে, সেটা আমি স্বীকার করি। কারণ আমাকে স্ট্রাগল করতে হয়েছে আমি লাস্ট 2 মাস, এই যে সেই ঘটনায় পরে আসবো, আমি নিজেই চেঞ্জ হয়ে গেছি। তো তখন যখন জানা হলো, হসপিটালে একদিন এসে 2 ঘন্টা থেকে চলে গেছে। এর কয়েকদিন পর আমার বাবা মারা যায়। ওর বাসায় ফোন দিয়ে জানালাম, আমার শ্বশুর শাশুড়ি তারা আসে নাই। তখন আমার বাড়ি কমপ্লিট করে নাই, মানে বাড়ির কাজ তখন, এই যে এখন কমপ্লিট হতে তখন আমি শুরু করছিলাম। ব্রেন স্ট্রোক করলে মানুষের অনেক খরচ হয়। হুম। তখনও কিন্তু আমার স্টুডেন্ট লাইফ, আর তখন আমি গভর্নমেন্ট জবের প্রতি আমি পড়াশোনা সব চালাতে করছিলাম। হচ্ছে আপনার। হ্যাঁ, তখন আমি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছিলাম, আমি টিউশনি অনেক বাদ দিয়ে দিয়েছিলাম, হুম। কারণ আমার তখন ফুল মাস্টার শেষ হয়ে গেছে। আব্বু মারা গেছে, ও আসি নাই, মারা যাওয়ার একদিন পরে আইছে। ওরে অমানুষ। একদিন পরে এসে আমার বাসার অবস্থা দেখে, তোর চলায় আমি, তোর ফ্যামিলি চলায় আমি, অথচ আমার বাসা থেকে তার পছন্দ হয় নাই। মারা যাওয়ার একদিন পর আমার আব্বু যখন মারা গেল, আসলে আমি এই লাস্ট 3 মাস কথা বলতে আর এটা করতে আমার শখ গেছে। এখন আমার মানে আমি কয়দিন ঘুমাতে পারি না, কিন্তু আমার এখন বলতে আমার নিজের কাছেও কিছু মনে হচ্ছে না, মানে আমার এমন হয়ে গেছে, আমার এখন মনে এত শক্ত হয়ে গেছে। অথচ 2 মাস আগে আমি একটা কথা বলতে আমার চোখ দিয়ে অরহ পানি করছে,
আমি এখন এত শক্ত হয়ে গেছি কষ্ট পেতে পেতে। তো একদিন থাকার পর চলে গেছে। তারপর আমি যখন চলে আমার সাথে রাগারাগি বললাম যে আমার ওয়াইফ কেন চলে যাবে, আমি নেবো। তখন ওর বাবা আমাকে বলে যে তোমার ওয়াইফ না, সেই ব্যবস্থা আমি করতেছি। তাই বলে আমাকে একটা নোটিশ পাঠায়, মীমাংসার নোটিশ, যেটা তালাকের। তো নোটিশটা পাওয়ার পরে আমরা এলাকা থেকে সবাই যেয়ে বসি, ওদের ইউনিয়ন পরিষদে বসি। এটা 19 সালের কথা। 19 সালে, হ্যাঁ। বসার পরে চেয়ারম্যান মেম্বার বলে যে ঠিক আছে তাহলে আপনি মেয়েকে আনেন। মেয়েকে আনে না, শুধু উনি একা আসে। আর ওর চাচতো ভাই কাকারা সবাই আমার পক্ষে, সবাই আমার পক্ষে। ওর আব্বু একা আসে আর কয়টা মস্তান মানে আলতু ফালতু পোলাপান আনে। কিন্তু আমি ওখানে যেহেতু অনেকদিন গেছি, ওই এলাকায় আমার খুব ভালো, এবং এখনো যদি ফোন দিই তারা আমার জন্য সব করে। এবং রিসেন্টলি অনেকবার গেছি, ওরা মারতে চাইছে আমার, ওরা পারে নাই, কারণ ওরা আমাকে প্রোটেক্ট করে এবং ক্ষমতাও নেই ওরা থাকলে কিছু করা। কারণ কই তুমি সত্য এবং তুমি অনেক যা করছো এটা কেউ করে না। যখন চেয়ারম্যান বলে তাহলে ওকে ছেড়ে দাও, ছেলেটা নিজের মতো বাসুক, কয় আমরা ছাড়বো না, ছাড়লেও ছাড়ুক, ও ডিভোর্স দিক। আমি বলি আমি ডিভোর্স দিব না। আমি কেন ডিভোর্স দিব? সেও ডিভোর্স দিবে না। তখন চেয়ারম্যান একটা পেপারস করে দিল যে কেউ কাউকে ডিভোর্স দিতে দেবে না। তো ছেলে যদি চায় ভবিষ্যতে নিতে পারবে, মেয়ে কোনো জোর করতে পারবে না, মেয়ে কোনো কেস কাটটা বা কোনো কিছু করতে পারবে না। সেইটার পিকও আছে, চেয়ারম্যান দামুরুদে ইউনিয়ন পরিষদে সব লেখা আছে। তো ভবিষ্যতে এক হতে পারবে। তো আমি বললাম ঠিক আছে করে থাকি, যদি পরে সমস্যা হয় মিটাবো, নয়তো আমি ডিভোর্স দিয়ে দেবো। এটা করে চলে আসি আমরা। আসার পরে আপনার 3 মাস আমার সাথে কথা হয়নি তখন। 3 মাস কথা না হওয়ার পরে তারপর থেকে রেগুলার আবার কথা শুরু করছি আমরা, রেগুলার কথা বলছি। তখন আমি আবার ওর টাকাও দিচ্ছি, 1,000 2,000 যখন যাচ্ছে আমি দিচ্ছি। এভাবে কথা বলা 6 মাস, মানে আসলো আপনার ওই যে করোনার টাইম চলে আসলো। করোনার মধ্যে জানুয়ারির দিকে, মার্চের দিকে ওর তাও আমারে ফোন দিল ছোট বোনের শ্বশুর, যে এইভাবে তো থাকা যায় না, হয় ছেড়ে দাও বা এখন তোমরা। আমি বললাম কেন, আমি কথা বলি শিওর? হ্যাঁ। ওর কাছে জিজ্ঞাসা করলে হ্যাঁ কথা বলে। তখন উনি আমাদের ডাকলো আবার। তখন তবা টবা করে আমাদের এক করে দিল। সেই তবা পড়ানোর আমি যেহেতু আমি চাচ্ছি একটা স্টেপ নেবো, আমি সব কথা আমি বলছি, তাও দেখেন আপনি আমাদের এক করাইছেন। আমরা হ্যাঁ, আমি যদি কোর্টে যাকে আপনি যাবেন, কোথাও অবশ্যই যাবো। আমি তোমাকে এক করাইছি, আমি কেন যাবো না? আমাকে এনি টাইম দেখো, আমি যাবো, আমার ছেলেও যাবে। সব রেকর্ড আমি করে রাখছি, যদি লাগতে পারে আমার, সঠিক। আমি সব করে রাখছি এই জন্য। তো তখন হচ্ছে উনি আমাদের এক করে দিল। তারপর থেকে আমাদের আবার আবার সেম রেগুলারও আমার ওখানে যায়, আমি আসি। কিন্তু কথা ছিল যে আমি তখনও জব পাই নাই, কিন্তু আমি জব পেয়েছি আপনার 22 সালে। যখন গভর্নমেন্ট জবের আমার এজ শেষ হয়ে গেল, তখন আমি ইনশাল্লাহ একটা ভালো জব পাইছি, এবং টপ 10-এর মধ্যে, সেটা আমি নাম বলবো না, টপ 10-এর মধ্যে একটা। মানে যখন আবার টাকা আসছে তখন আবার ফিরে এসে আপনার হ্যাঁ, কাছে। তার আগে আমি জব পাওয়ার আগে তখন আমি আবার টিউশনি শুরু করছি। করোনার পরে আবার টিউশনি শুরু করছিলাম, ভালো ইনকাম হচ্ছিল। তো সব ঠিক ছিল। এর মধ্যে ওর আব্বুর কাছে আমি যে টাকাটা পাইতাম, বললাম যেহেতু এখন এক হয়েছে, আপনি যদি টাকাটা দেন, আমার বাসার কাজ বাকি ছিল, আমি কাজটা কমপ্লিট ধরতে করি, পারি, হ্যাঁ। কাজটা কমপ্লিট করে ওরও টানা লাগবে। সে এমন ভান করছে, সে আমার কাছে টাকাই নেই নেই। উল্টা সে আমাকে নাকি টাকা দিছে 2 লাখ। সে আমার টাকা দিয়েছে, বলছে সে আমার টাকা দিয়েছে নাকি 2 লাখ। প্রমাণ আমি বলছি আমি যেমন প্রমাণ দিই, আপনি আমাকে প্রমাণ দেন। 2 লাখ কেন, আমি 5 লাখ দিব, আমি বিক্রি করে দিব। আমি যেমন প্রমাণ দিচ্ছেন, আমাকে প্রমাণ দেন যে আপনি আমাকে 2 লাখ দিচ্ছেন, 1 লাখ প্রমাণ দেন। আমি যেমন মোবাইল দিয়ে প্রমাণ দেবো, কথা বলে প্রমাণ দেবো, ব্যাংক স্টেটমেন্ট দিব, নগদের, আপনি আমাকে দেন। আমার যেমন প্রত্যেকটা স্টেটমেন্ট আমার মোবাইলে আছে, আমি আপনাকে সব দেখাই দেবো, আপনি আমাকে প্রমাণ দেন। আমি দিছি, জামাইকে দিলে কেউ প্রমাণ রাখে? বলছি যখন আপনি কোনো পদক্ষেপে যাবেন, সেখানে তো কথার ভ্যালু নাই, ইউ হ্যাভ টু নিড দ্য ডকুমেন্টস টু প্রুভ দিস প্রবলেম। এটা চললো। তারপর থেকে ওর আব্বুর সাথে আমার অনেক কথা, রাগারাগি। ওর আব্বুর সাথে আমার আর কোনো কথা হয় না। ও আমাকে বলছে যে তুমি আজকের পর থেকে আমার আব্বুকে আর ফোন টোন দিবা না। আচ্ছা। ফোন টোন দিবা না, আমার আব্বুর সাথে কোনো কথা বলবা না। আমার আব্বু যেদিন তোমাকে নিজে ইচ্ছায় ফোন দিয়ে ডাকবে, তুমি আসবা, তার আগে আসবা না। এখন কথাটার ভ্যালু আমি এখন বুঝতেছি কেন এই কথাটা বলছে। তো আমি ঠিক আছে, আমার ওয়াইফ আমার কাছে আসতেছে। আমি তখন আমি একটা ভালো জব পেলাম বাই হাউজিংয়ে। আমি বায়ার অডিটে জব পেলাম। বায়ার অডিট মানে ভালো স্যালারি, মানে অনেক ভালো স্যালারি, যেটা আমার প্রত্যাশার বাইরে, এবং এক্সট্রা ইনকামও থাকে অডিটেটর গেলে, যাই হোক। তো আমাকে বলছে যে তুমি এখন ভালো জব পাইছো, প্রতি মাসে আমার আব্বুর ব্যাংকের লোন আছে একটা, এই লোনটা যদি আব্বু শোধ দিতে পারো, আব্বু তোমাকে অনেক ভালোবাসবে, আবার আগের মতো হয়ে যাবে। এই 10,000 টাকা লোনের টাকা, সেই কিস্তির আছে প্রতি মাসে 10,000 টাকা। আর আমার বাড়িতে থাকার সমস্যা হচ্ছে, আব্বু বিয়ে দিতে চাই জোর করে, আমি মেসে থাকবো, মেসের জন্য 3,000 টাকা দিবা, 13,000 টাকা প্রতি মাসে। এইটা আমি টানা 11 মাস দিছি লাস্ট, এই জানার আগ পর্যন্ত। বললাম ঠিক আছে, সমস্যা নাই, আমার তো কেউ নাই, আমি একা, তোমার আমি দিব। তখন তো আমি দেওয়া শুরু করলাম, সবে ঠিক চলছে। ডিম পাড়া মুরগি। আমি সব কিছু দিচ্ছি। কিন্তু আমি একটা জিনিস ফলো করতে শুরু করলাম, রাত 10টার পরে ফোন দিলে সে কথা বলে না। বলে 10টার পরে ফোন দিবা না, এমনি সময় কথা বলে। আমি 10টার পরে কথা বলে, খুব রেয়ার,
অনেক রেয়ার, ধরেন 1-2টার সময় বাইরে গেল কথা বলতেছে এরকম। হঠাৎ করে আমাকে একদিন বলতেছে যে 1টা মাস আমাকে খুব একটা কথা হবে না, ওই আমার ছোট বোনের শাশুড়ি খুব অসুস্থ। কি অসুস্থ সেটা আমি এখন, তখন শ্বশুর বাড়ি গেছিলো মেবি, মানে আমি এখন বুঝতেছি 1টা মাস আমাকে খুব একটা ফোন দিবে না, আমি যখন ফোন দেবো তখন তুমি ফোন ব্যাক করবা, তাছাড়া ফোন দিবে না। এই 1টা মাস আমি ওখানে থাকবো, ওর শ্বশুর শাশুড়ি জানে তো হুজুর। বললাম ঠিক আছে। আমি জানি যে তার সাথে আমার এতদিনকার বিবাহিত সম্পর্ক, আর আমার কথা রয়েছে রোজা দিতে চলে আসবে, আমার তো কোনো সমস্যা নাই। এটা আপনার 22 সালের কথা বলছি আমি, এটা 22 সালের দিকে এভাবে চলছিল। তারপরে আবার ঠিকভাবে কথা হচ্ছে। এখন এখানে যেভাবে হাজব্যান্ড ওয়াইফ চলে সেভাবে আমরা চলতেছে, আমার আমার জব সব ভালো কিছু চলতেছে। তো লাস্ট এই যে রোজার ঈদে আপনার আমি বললাম এবার আর তোমার কথা শুনবো না। এই রোজা দিতে আমার বোনের ছেলে শোনাতে খাত না, যেহেতু আমি একা আর আমার বোনদের আমিই দেখি, এখানে তোমাকে আসতে হবে অনেক আগে, এবং নাও যাইতে দিতে পারি, আর গেলেও আমার কোরবানি দিতে পারি, এনে কনফার্ম থাকতে পারছে কোরবানি দিতে আমি তোমার কাছে থাকবো, আর আমি বাসায় যাবো না। 12 তারিখ ঈদ হয়েছে, রোজার ঈদ 12 তারিখ, 12 এপ্রিল। ঈদের 7 দিন আগে ওর বাচ্চা পেটে নষ্ট হয়েছে। আমার বড় আপা নিজে যে কুষ্টিয়া সোনো টাওয়ারে, সেই ডকুমেন্টসও আছে, কুষ্টিয়া সোনো টাওয়ারে ওকে ডাক্তার দেখাইছে। বাচ্চা কার? সেটা আমি বলবো, সেটা সে রেকর্ড আছে, আমি ওকে প্রশ্ন করেছিলাম, সেটা পরে, আমি তো এখনো জানি না ও বিবাহিত, সেটা আমি পরে আসতেছি, কারণ আমি তো জানি না ও এখন ও বিয়ে করছে, এটা তো আমি তো তখনও জানি নাই। ও মাই গড। আমি তো তখনও জানি না, এটা আমি পরে ওকে প্রশ্ন করছি, সেই রেকর্ডটা আমি শোনাবো। ও মাই গড। তো আমারও বলছে আমার পেটের সমস্যা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি বললাম তোর আব্বুকে বললো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা, আব্বু যাচ্ছে না। বললাম তাহলে তুমি একটা কাজ করো, সিএনজি ভাড়া করো। আমি তখন আমার পোস্টিং চিটাগাঙে, তখন আমার বড় আপা নিজে যে ওকে ওখানে ডাক্তার দেখাইছে, সব কিছু করছে। ওই দিন আমার প্রায় 8-10 হাজার টাকা খরচ হয়েছে। সেই সিরিয়াল নাম্বার পর্যন্ত আমি সালিশে নিই, কারণ আমাকে দেখাতে হবে তো ডকুমেন্টস। আমি সেই সিরিয়াল নাম্বার পর্যন্ত ওই দিন আমি নিয়ে গেছিলাম। ওই ডাক্তার বলছে যে এই মেয়ে অনেকবার বাচ্চা নষ্ট করছে। এটা আমি নিজেও জানি, আমার সাথে 15 সাল থেকে শুরু করে পর্যন্ত 7-8 বার বাচ্চা মানে নষ্ট, মানে আমি এখন বুঝতেছি ও নষ্ট করছে। ও আমাকে বলতো থাকে না, নষ্ট হয়ে যায়। ও মাই গড। কিন্তু আমি তো এখন বুঝতেছি কেন এটা করছে ও। ও আমাকে বলতো পেটে নষ্ট হয়ে যায়। আসলে এই কথাগুলা বলতে আমার এখন মানে শক্ত হয়ে বলতেছি, কারণ আমার এত শক্ত হয়ে গেছে আমি। কারণ ওর কষ্টগুলো আমার এমনভাবে লাস্ট আমাকে এমনভাবে মানে আমাকে শক্ত করছে, আমি এখন মানে আমি নিজেও জানি না আমি কি এখন। তো এত এরপরে সন্তানকে ও। 11 এপ্রিল আমার বোনের বাসায় আছে, যেই দিন আছে আমি ওকে সেই ভিডিও ফুটেজ আমি ওই দেখছিলাম, আমি ওকে মোবাইল ছিল না, আমি একটা ভালো মোবাইল কিনে দিই চুয়াডাঙ্গা বড় বাজার থেকে। ড্রেস টেস কিনে, যেহেতু আমার বাসায় আসবে, ও কয়েছে যে তোমার বাসায় যাবো, আমার অনেকগুলো ড্রেস লাগবে, তুমি যেহেতু ভালো জব করো। অনেক ড্রেস কিনে আমি ওর বাসায় আনলাম। কেন সারাক্ষণ আতঙ্ক, মানে খুব আতঙ্ক, আমার মাদের সাথে বোনদের সাথে মিশবে এরকম কথা বলতেছে না, সারাদিন রুমে থাকে, খায় না টাকা ঠিক মতো। অথচ আমি কিভাবে সুন্দর করবো, সে আমার সাথে থাকতেছে, নামাজ কালাম পড়তেছে। তারপরে ও বললো যে ওর বাসায় বিয়ের অনুষ্ঠান, চাস্তো বোনের বিয়ের অনুষ্ঠান, চলে যাওয়াই লাগবে। পরে আমি ওকে দিয়ে আসলাম চুয়াডাঙ্গা, আমি ওর বাসায় জানি চুয়াডাঙ্গা পর্যন্ত। তার 10 এপ্রিল আমারে বলছে, মানে 18 এপ্রিল, সেই 18 এপ্রিল আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আজকে আমার 10,000 টাকা লাগবে। কেন? বলছে আমি তোমার ডাক্তার দেখেছিলাম না, আমি এখন বাচ্চা নেবো, তো বাচ্চা আমার মানে বুঝতেছি না, বাচ্চা নিবো, তো আমার ডাক্তার বলছে রেগুলার ট্রিটমেন্ট করা লাগবে, তো কাছে টাকা থাকা লাগবে সবসময়, তুমি 5,000 টাকা। বললো না 5,000 না, আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ডাক্তার তো বউ বললো যে রেগুলার ট্রিটমেন্ট করতে হবে, তো ঠিক আছে তাহলে তুমি, আমি সে টাকা পাঠাই। এই লাস্ট আমি টাকা দিছি ওকে 10 এপ্রিল, 10,000 টাকা মানে রেগুলার ট্রিটমেন্টের জন্য। 21 এপ্রিল আমার ছোট দুলাভাই বলছে যে এভাবে আর রাখা যায় না। ওর দুলাভাইয়ের কাছে ফোন দিছে, ওর আব্বুর কাছে। ওর আব্বু তেরা তেরা কথা বলে, তখন আমার দুলাভাইয়ের সন্দেহ হয়েছে। এই যে এখন সব আমার রিসেন্ট আমি জানতে পারবো। তখন আমার দুলাভাই হচ্ছে ওর ছোট বোনে যে আমাদের এক করছিল তাকে ফোন দিছে, বলছে কি ব্যাপার তোমাদের ওখানে কি করে যায় ঈদে, ওর তো 1 বছর 2 মাস আগে বিয়ে দিয়ে দিছে। আমার দুলাভাই আমাকে ফোন দিয়ে বলছে নবী শিকার নাকি বিয়ে দিয়ে দিছে। আমি তো আকাশ থেকে পড়ছি, আমি তো চিটাগাঙে। বলছে কি বলেন বিয়ে দিছে, আপনি পাগল হয়েছেন, ওর আব্বুর সাথে আমার রাগারাগি, এই জন্য হয়তো মিথ্যা বলছে, আমি তাই বলতেছি। বলছে না বিয়ে দিছে, এবং ওই বিয়েতে ওর শ্বশুরও ছিল দাঁড়ায়। তখন আমার কি পজিশন, ভাই আমি সেদিন রাতে বলছেন আমি আমি মনে হচ্ছে আমি মাথা করে পড়ে গেছিলাম, আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। ও কি না করছে আমার সাথে। পরে আমি যখন ভালো হয়েছি, আমি ওই দিন রাতে চলে আসছি বাড়িতে, এসে আমার
দুলাভাইদের আমার গোষ্ঠীতে ওই যে আমি 19 সালে যে মেনে নিয়েছি এই জন্য আমার সাথে কেউ কথা বলে না, আমার ফ্যামিলি ওরা আমার রাগ করছে, আমার গোষ্ঠী যারা আমার কাজিনরা আমার সাথে কেউ একটা কথা বলে না। মাঝখানে আমারও দোষ ছিল, আমাদের দোষ নাই তার আমি কোনো মিথ্যা বলতে চাই না। মাঝখানে আমার দোষ ছিল যখন 19 সালে ওর সাথে আমার ঝামেলা হয়, আমি ওই করোনার মধ্যে আমার অনেক রাগ হয়েছিল, আমি একটু খারাপ পথে চলে গেছিলাম, সেটা জাস্ট ক্ষণিকের জন্য। একটা ছেলের টাকা না থাকলে সে করতে পারে, আমি বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে আমি ধার দিলাম, আমি চাকরির জন্য পড়াশোনা করছিলাম, যদি বাবা মারা গেছে আমি ধার দিনা করছিলাম, এটার জন্য আমি টাকা ঠিক মতো দিতে পারছিলাম না, যার জন্য আমার একটা ব্যাড হয়ে গেছিলো। কিন্তু আমি জব পাওয়ার পরে প্রত্যেককে আমি ফোন করে টাকা দিছি, এফবিতে পোস্ট পর্যন্ত করছি যে কি আমার কাছে টাকা পান আমার কন্ট্যাক্ট করে আমি টাকা দিব, আমার এফবিতে সেটা এখনো আছে। কি এখনো কিছু মানুষের আমি নাম্বার পাই না বলে তাদের টাকা দিতে পারি না, কিন্তু আমি টাকা নিয়ে সবসময় ঘুরি, যে দেখা হলে আমি দিয়ে দিব। এইটা পরে আমি খোঁজ পেয়ে আমি ওদের ইউনিয়ন পরিষদে গেলাম, যে আমি যখন ওর আব্বুকে ডাকলাম, ওর কাকাদের বললাম, ওর কাকারা বলে যে নুনবী তুমি যা পারো করো, আমরা এর মধ্যে নাই, ও যে কাজ করছে একসাথে 2টা স্বামীকে চলাইছে, তো ইসলামে আছে মেরে ফেলার, আমরা এর মধ্যে নাই, তুমি যা পারো করো, তুমি এখানে এসে পড়ো, আমরা যাবো না। ও যখন ওই সংসার করতো তখন কি ভাইয়া তোমার কাছে আসছে, হ্যাঁ, তোমার সঙ্গে রাত কাটাইছে? হ্যাঁ, ঈদে থাকছে আমার কাছে, মাই আমি গড। চুয়াডাঙ্গা যে প্রতি হোটেলে থাকছি, মানে হোটেলে থাকছি। তোমার সাথে ঘুমাচ্ছে, ওদিকে আরেকটা স্বামীর সাথে ঘুমাচ্ছে? হ্যাঁ, সেটা তো আমি 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 সেটাই তো এখন আমার আমার তখন ইচ্ছে হলো যে কাহিনীটা কি হয়েছে আমার জানতে হবে। তখন আমি সহ্য করছো কেমনে ভাই? আমি 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 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আর আমি দেখলাম যে আমার যখন টাকা ছিল না, আমার মা, একটা মানুষ কয়দিন দেয়, আমার মার কি হবে, আমার বাবা নাই, আমার মা কি ভিক্ষা করে খাবে আমি না থাকলে? আমি কয়েকবার সুইসাইড করতে গেছি, আল্লাহ মাফ কিন্তু করো। আমি আমার আম্মুর কথা ভেবে আমি করি নাই, যে আমি মারা গেলে আমার আম্মুকে কে দেখবে কে? তো পাগল হয়ে গেলাম শুনে। তো তারপর ইউনিয়ন পরিষদে বসলাম আমরা, বুঝছেন? বসে যখন সব প্রমাণ আমি ইউনিয়ন পরিষদ দেখালাম, তখন চেয়ারম্যান কি বলবে? আমার তো কিছু বলতে পারবে না। তখন চেয়ারম্যান বলছে তুমি তুমি কি চাও? আমার দুলাভাইরা বলে যে আমি কিছু লোক নিয়ে গেছিলাম, বলছো মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি এর মধ্যে আর মাথা ধরা না, আমাকে ভয় দিচ্ছে তখন যে মেয়েদের কেস অনেক ঝামেলা, তুমি করতে গেলে তারাও করবে। হ্যাঁ, এদেশে পুরুষ আইন নাই আহ, সব নারীদের জন্য। এই নারীটাই যদি এখন গিয়ে আপনার নামে কেস করে, আপনি উল্টো বিপদে পড়বেন। হ্যাঁ, আমাকে এরকম ভয় দিচ্ছে, বুঝছেন? আর তুমি এখন ভালো জব করো। নষ্টটা করছে এই আইনটাই, নারী নির্যাতন আইনটাই নারীদেরকে নষ্ট করছে। তো তুমি ভালো জব করতে সমস্যা হবে। তো তখন চেয়ারম্যান তাও এটা সাহস করে বলে যে আপনার মেয়ে যে বিয়ে দিয়েছেন সেই পেপারসটা দেন, মানে নতুন যে বিয়ে দিয়েছেন। আর নুনবীর যে ডিভোর্স দিয়ে সেই ডিভোর্সের তখন ডিভোর্সের পেপার দিয়েছে, ওটা সবাই বানাতে পারে না, ওই যে নর্মাল যে ডিভোর্সের পেপার, সাদা কাগজে। তাও 19 সালেরটা। 19 সালেরটা কেন দেখে? 19 সালের পর ওরা এক হয়েছে না? 19 সালে তো সালিসের মাধ্যমে মীমাংসা করছি, তারপরে এক হয়েছে, আপনি 19 সালে ডিভোর্স দিবেন কথা, তখন তো ডিভোর্স দিতে আর দিই নাই তাই বলছে। ওনার এমনভাবে কথা বলতেছে মনে মনে হয় বাচ্চা মানুষ। কথা 19 সালে তো ডিভোর্স দিছি, কথা 19 সালে ডিভোর্স কি দিলে যে ওরা এই যে এখন পর্যন্ত সম্পর্ক রয়েছে এটা কেন? যে ওরা এক হয়েছে না? ইসলামে তো আছে ওইরাম তালাক হলে চাইলে তবা করে তারা এক হতে পারে, তারা এক হয়েছে। কথা পেপাস দেখা আবার নতুন করে দিছে, কথা পেপাস কেন লাগবে? আপনাকে ডিভোর্স দিয়েছেন, আপনাকে 3টা নোটিশ পাঠাইছেন ওর বাসায়, নুনবীর বাসায়, কথা না, তাহলে কিসের ডিভোর্স হয়েছে? তো চেয়ারম্যান ওটা ফেলাই দিছে। তো এবার আপনার মেয়ে যে বিদেশে সেই পেপারটা দেন। চেয়ারম্যান বলছে যেহেতু ও এলাকার চেয়ারম্যান, ওর দিকে একটু থাকবে, তখন আমাদের রুম থেকে বলছে আমি এই পেপারসগুলো দেখাবো, ওদের সবাই রুম থেকে চলে যেতে বলেন। কাছে কেন? কাছে আমার মেয়ের সিকিউরিটি তো আছে একটা। তখন চেয়ারম্যান আমাদের বের হতে বলছে, তখন আমরা বাইরে থেকে শুনছি প্রচুর চেয়ারম্যান বকতেছে ওকে। কেন বকতেছে সেটা আমি পরে বলতেছি। তখন পরে আমাদের ডাকলো, আমরা তোমার কথা মতো বলে আমরা চলে আসলাম। আমাকে চেয়ারম্যান বললো তুমি কোন আইনি ব্যবস্থা নিলে আমরা ইউনিয়ন পরিষদ থেকে সঠিকটাই দিব, ভয় নেই। হুম। চলে আসলাম। এসে আমি ওকে ওকে তখনও কিন্তু আমার সাথে রেগুলার যোগাযোগ, রেগুলার বাহ। তখনও। কারণ আমি তো চাচ্ছি এখন তথ্যগুলো নিব আমার, কারণ আমার যেহেতু ক্ষতি করছে 12টা বছর, আমার তো টার্গেট যে যেভাবে হোক আমার তথ্যগুলো নেওয়ার। তখন আমি অনেক ছোট হচ্ছে ওর কাছে, যা হয়েছে হয়েছে মেনে নিলাম কথাগুলো বের করার জন্য। তখন সে আমাকে বলে যে আমি বিয়ে করছিলাম তোমার আব্বু, আমার আব্বুর সাথে ঝামেলা হয়েছিল বাধ্য হয়ে, তো কিন্তু বিয়ে করছে আমি থাকার জন্য না। কিসের জন্য? আমার আব্বু বাধ্য হয়ে বিয়ে দিচ্ছিল। আর বাপ তখন ঠিকই টাকা নিচ্ছে তোমার কাছে? হ্যাঁ, আর আমি বলছি যে আমার কাছ থেকে যে এত টাকাগুলা নিলা, এই টাকাগুলা কি করলা? হুম। কচ্ছে তোমার টাকা দিয়ে আমি চুয়াডাঙ্গায় জমি কিনছি। জমি কিনতে কত টাকা লাগে সেই রেকর্ডও আমার কাছে আছে। হুম। জমি কিনতে কত টাকা লাগে তুমি এই টাকা আমার দিতে পারবা? হুম। আমি তাহলে কত টাকা তোমার দিছি? তোমাকে কখনো 2 লাখ কখনো 3 লাখ এরকম টাকা দিছি আমি, দিছি কিনা বলো? দিছো। এটা এটা কি করছো? বলতে আমি জমি কিনছি চুয়াডাঙ্গাতে। আমি বলছি, কেন? কচ্ছে আমি ভাবছি যদি তুমি মেনে না নাও, আমি চুয়াডাঙ্গাতে একটা বাড়ি করে এখানে আমি একটা চাকরি করে থাকবো, তার জন্য আমি এই কাজটা করছি। আমি বললাম ঠিক আছে, এখন প্রবলেম কি? এখন
কচ্ছে আমি ওর কাছে কয় মাস যাও না, আমি 7 মাস ধরে ওর কাছে যাই না, শোনার পর আমি চলে আসি। কি শুনছো? কচ্ছে কিছু না, আমার ও ভাল লাগে না, ও তুমি যত আমাকে ভালোবাসো ওইরকম কেউ আমাকে ভালোবাসে না। হুম। সেই মেসেজগুলোকে আমি দেখাবো? দেখো। সেরকম আমাকে কেউ আছে ভালোবাসে না। এই যে প্রতিটা টাকা নেওয়ার স্টেটমেন্ট থেকে শুরু করে সব এখানে আছে, সব। আরো রেকর্ড, মেনলি রেকর্ডে সব আছে। হ্যাঁ, তুমি বলতে থাকো, আমি দেখি। বলো, তারপর বলো ভাইয়া। তো আমি তখন পরে বললাম, তাহলে তুমি কি চাচ্ছ? কচ্ছে দেখো আমি তোমার কাছে একটা মেয়ে কি চাই বোঝো না, আমি তোমাকে চাই বিধায় তো আমি তোমার কাছে গেছি। তখন আমি আমি সব লুকাচ্ছি, আমি সব কথা যে টাকা পয়সা দিছি কি করছি আমি এগুলা রেকর্ড করতে, আমি কিন্তু তারপর থেকে সব রেকর্ড হ্যাঁ। করতেছি। ওর আব্বুর সাথে কথা বলছি, সেটাও রেকর্ড করছি আমি। তো রেকর্ড করার পরে আমার রেকর্ড আছে না 100-র উপরে। হুম। আর ওর ছবিগুলো আমি আগে ডিলিট করে দিছি এই রিসেন্টলি, কারণ ওর দেখলে আমার এখন ঘেন্না লাগে। আমি ছবি ভিডিও সব ডিলিট করে দিছি, কিন্তু বুঝতে রেকর্ডগুলো রাখছি, প্রমাণগুলো রাখছি। ও ছবি আমি কি করবো রেখে? পারছি। তো তারপরে আমি খোঁজ নিলাম, তখন আমার মাথায় ক্যাচ করলো ও আমাকে চিটাগাংয়ের গল্প করতো। হুম। তো চিটাগাংয়ে যেহেতু আমি জব করি, ও চিটাগাং আর প্রায় ফেয়ার সার্ভিসের কথা বলতো, হুম। যে ফেয়ার সার্ভিসের সুযোগ সুবিধা কেমন। আমি বললাম আধা সরকারি, ওদের তো পুলিশের মতো কোনো বাইরে যাওয়া না, যা বেতন তাই নিয়ে থাকে। আমি আমার জিজ্ঞাসা করতো, তখন আমার সন্দেহ হয়েছে। রোজারিতে যখন আমি বাড়িতে আসলাম আমাকে বলছে মজনটারে যাবা। আমি বলছি মজনটার ওইটা হচ্ছে চিটাগাং, আমি যেখানে জব করি ওখানে একটা শপিং মলের নাম। আচ্ছা ওখানে গেলে চোখের আইলেন্স পাওয়া অনেক ভালোটা পাওয়া যায়। তখন আমার সন্দেহ, মানে এই কথাগুলো আমার মনে পড়তেছে তখন। বললাম তার মানে ফায়ার সার্ভিস ওখানে আছে, তার মানে ওর হাজবেন্ড ওখানে চাকরি করে। আমি তখন সন্দেহ, মানে আমার থিঙ্ক করছে, মানে ইনস্ট্যান্ট আমার এটা মনে চলে আসে। যেই মনে হয়েছে আমি তখন কিন্তু আমি বাড়িতে, আমি কিন্তু জবে কোনো ই ছাড়া আমি চলে আসি, কারণ আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। তা আমি ইনস্ট্যান্ট আমি চলে গেছি তখন, আবার চিটাগাং চলে গেছি, যে আমি ওই ফায়ার সার্ভিস অফিসে গেছি। বলছে এখানে নাহিদকে, ওদের অফিসার যে তাকে ডাকলাম, যিনি প্রধান, ওই একটা ব্রাঞ্চে তো প্রধান থাকে, সব প্রমাণ দেখালাম। হুম। ওই নাহিদ ওখানে আছে। কছে কি কোন আপনার ওয়াইফ? ওর বয়স এখনো 18 পুঁজি নাই, 18 পুঁজি নাই বিদায় আমি এখনো এখানে পেপার জমা দিতে পারিনি। আমি কাবিন পেপার দেখাচ্ছি। আমি বলছি তুমি কি জানো ওর ছোট বোনের বয়স 27? কছে কি কোন, ওর ছোট বোন আছে? তুমি বিয়ে করছো ওখানে যাও নাই? বলছে আমি বিয়ে করছি, ওর আব্বু আম্মু বিয়ে দিছিল ওই দিনই, শুধু ওদের বাড়িতে বিয়ে করছি, তারপরে আমি ওখানে যাই নাই। বললাম তারপরে কি করছো? কছে তারপরে আমি বিয়ের 1 মাস পরে ওকে এখানে আনছিলাম। কয়দিন ছিলা? আমি বলছি এখানে কয়দিন ছিলা? কছে এখানে 5-6 মাস ছিলাম। ও মাই গড। এবং ওর কলিগরা সবাই বলছে যে ওদের তো কোয়ার্টার নাই। বললাম তুমি 5-6 মাস ছিলা মানে তোমার স্যালারি কত? তুমি বাসা নিয়ে থাকতে পারো এখানে, যেখানে যে ভাড়া? কছে আমি কোয়ার্টারে 1 নম্বরে ছিলাম। আর এই 5-6 মাস যে তোমার সাথে কথা বলতেছে? ওই যে আমার সাথে মোবাইলে কথা বলে, কিন্তু আমি বললাম না, আমি তখন আমার সাথে 4 মাস মতো মানে ও ওই 4 মাস আমার সাথে গ্যাপ ছিল ওর। তখন আমি ওরে ফোন দিছি ইনস্ট্যান্ট একদম ওদের সামনে, তুমি কয়দিন ছিলা এখানে? কথা আমি 7 দিন ছিলাম। ওরে মিথ্যাবাদী রে। এরা বলছে কথা, ওরা মিথ্যা বলছে, আমি 7 দিন ছিলাম, আমি ওখানে বেশি দিন ছিলাম না, 7 দিন থেকে চলে আসছি। হায় তখন হায়। আমি ওই ছেলেকে সব দেখাচ্ছি, ওই ছেলে তাও বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করছে ওখানকার, কিন্তু ওই ছেলে বিশ্বাস করে। ওই ছেলে আরো ওদের উল্টা বোঝায়। আমার শ্বশুর ফোন দিয়েছে আমাকে, বলছে একজন যেতে পারে, মিথ্যা বলবি নি। বললাম ওরে ভাই এটা কি মিথ্যার জিনিস? 9 বছর বিয়ের সম্পর্ক, তুমি এলাকায় গেলেই প্রমাণ পাবা। কথা আমার সাথে বিয়ে দেওয়ার সময় বলছে 18 বছরও হয় নাই, এই জন্য আমি এখনো কাগজ পাতি পাই না, আমার রেশন পাই যেটা আমরা। ও মাই তারপরে গড। হচ্ছে ওর হচ্ছে আনম্যারিড। তখন আন্দা তুমি আমার সাথে চলো, ইউনিয়ন পরিষদে বলেছি তোমাকে ডাকা হয়েছে তুমি যাও নাই। তখন আমার ওই ছেলে নিয়ে সন্দেহ হয়েছে, হ্যাঁ। সামথিং রং হেয়ার। তখন আমি ভাই আমি কি না করি নাই, বলো আমি এমন কোনোই নাই, আমার যতটার সাথে আমি করছি। তখন আমি ফেসবুকে সার্চ দিছি, ওর বাসা, ওই ছেলের বাসা বগুড়া সোনাতলী থানায়। ওখানকার বিভিন্ন পেজে আমি অ্যাড দিছি, ওই এলাকার নেতাদের ধরছি আমি। আমার অনেক খরচ হয়েছে, ধরে আমি এলাকায় গেছি। আমার কিন্তু জব ওখানে বন্ধ রয়েছে, কারণ আমি যাতে আমার 12টা বছর শেষ করছে, আমি তার তো উদ্ঘাটন আমি করবোই। কেন এটা করলো? আমি বগুড়া যে শুনি এই ছেলেও বিবাহিত, বাহ। এবং 18 সালে যখন বিয়ে করছে ওর আপন ফুফাতো বোনকে 10 লাখ 9 লাখ টাকা দিয়ে জব পাইছে। ওই জবের 9 লাখ টাকায় ওর ফুফাতো বোনের বাবা দিছে, যিনি হচ্ছে একটা কর্নেলের মাধ্যমে জব পাইছে ঢাকাতে। ওই কর্নেলের বাসায় উনি কেয়ারটেকার। ও। তখন মাথা কি করে কন? আমি তো অবাক।
আমি তখন ওরে ফোন দিছি, এই নাহিদ বিবাহিত তুমি জানতা? স্বীকার কয় না তো বিবাহিত না। তুমি শিওর? মানে স্বীকার যাচ্ছে না। হুম। আমি কিন্তু রেগুলার কথা বলছি কারণ আমার তো দরকার ডকুমেন্টসগুলো, আর আমি তো ও আমার সাথে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ ও তো জানে আমার কাছে সব ডকুমেন্টস আছে। কিন্তু বাসায় মিথ্যা বলতেছে আমার আমার কথা যে আমার সাথে যোগাযোগ করে না, কিন্তু সব তো প্রুফ করেইছি আমি। হুম। তখন আমি এইগুলা সব জেনে যখন ওই নাহিদ আবার ফোন দিছে, তুমি না ও যাওয়ার আগে নাহিদ আমাকে ফোন দিছে, সেই SMS-টা আছে দেখবেন যে তুই যদি আমার এলাকায় যাস তোকে আমি মেরে ফেলবো, এলাকায় যেয়ে দেখিস। মানে এলাকায় গেলে আমি জেনে যাবো এরকম। তোমার ঠেটটা আমি দৌড়াইনি, তুমি আমার থেকে অনেক ছোট। আমার ওয়াইফের বয়স এখন 28 চলে, মানে এক্স যে ওয়াইফ, ওই যে ছেলেকে বিয়ে করছে সেই ছেলে 17 সালে ইন্টার পাস করে জব পাইছে, সেই ছেলের কিন্তু বয়স 23, তার মানে ওর থেকেও ছোট, আরে 4-5 বছরের। বাপরে, আমার ওয়াইফ থেকেও সেই ছেলে ছোট 4-5 বছরের। কি বিয়ে করছেন আপনি? কি জিনিস! মানে এবার তারপরে আমি খোঁজ খবর নিয়ে আবার চড়াই নিছি যে ওর আব্বুর আবার লোক ডাকছে, আমি আবার লোক ডাকছি। তখন ওর আব্বু বলছে নাহিদ বিবাহ, কয় না বিবাহিত না, আপনি গেছেন চলেন। তখন যখন ফোন করছি তখন ওনারা, এটা সত্যি উনি জানতো না বিবাহিত, আমার শ্বশুর জানতো না, কিন্তু বিয়ের পরে কিন্তু আমার ওয়াইফ জানতো, এটা জেনেও চলে আসছিল। হুম। যখন আমি সব প্রুফ দিলাম তখন উনি আমাকে হাত ধরে বলছে, বাবা আমি একটা ব্যবস্থা করতেছি, আমার ওখানেও রাখতে ইচ্ছা করতেছে না, তুমি আমার একটু সময় দাও, আমি তোমাকে ছেলের মতো দেখি। আমি বললাম আমি মোবাইলে কথা বলবো, এভাবে আমি কথা বলবো না, আমি বাইরে যেয়ে ফোন দিয়ে কথা বলেন, সেই 9 মিনিট আমি আপনাকে শোনাবো সে কি বলছে। সব তখন শিকার গেছে। তখন আমি ওর ছোট বোনের যে স্বামী, ওকে দেখে বড় ভয় পাই, ওই পাশেই বিয়ে হয়েছে ওদের এলাকায়, কারণ ওই ছেলেরও আমার এটার জন্য ওই ছেলের চাকরি নষ্ট হয়ে গেছে, কারণ ওই যেখানে জব করে অনেক কথা শুনতেছে, রাগ করে জব ছেড়ে দিছে। হুম। তখন ও হচ্ছে ওর কাছে, ভাই আমরা একটু ফ্যামিলিগতভাবে একটা স্টেপ নিব। তখন ও হচ্ছে ওর বড় দুলাভার সাথে ওর এই ঈদের Oh my God! ঈদের 3 দিন পরে। আমার জ্বালাটা কই লাগতেছে জানো ভাই, যে মানে একটা বাংলাদেশে এটা খুব স্বাভাবিক, অনেক দেখা যায়, আগে দেখা যেত, এখন খুব কমছে, যে একটা পুরুষ একাধিক বিয়ে করে এবং তা নিয়ে ভেজাল হয়। এখন এখন ঘটনাগুলো শুরু হয়েছে, নারীরা একাধিক বিয়ে করতেছে এবং অধিকাংশ ক্ষেত্রে একটা মেয়ে 2টা 3টা বিয়ে করতেছে, কিন্তু কোনো জামাই জানে না। মানে এটা একটা বড় ধরনের প্রতারণা, এবং এইটাতে স্ট্রেট ওয়েতে পুরুষদের পক্ষে না কোনো আইন আসে, না কোনো বিচার করার জায়গা আছে। জাস্ট গিয়ে আম, আদালতে গিয়ে যদি একবার কান্না দিয়ে দেয় একটা সব মেয়ে, শেষ। চোখের জলের কাছে তথ্য প্রমাণ অনেক ফেক ফেক হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়। আমি তীব্র প্রতিবাদ জানাই, এবং এরকম আপনার মতো অসংখ্য পুরুষকে আমি চিনি, আমার আমার পেজে অসংখ্য পুরুষের এরকম কান্না আছে ভাই। কি একটা অদ্ভুত আইন, কি একটা অদ্ভুত দেশ! না কিছু বলা যায়, না কিছু করা যায়। প্রতিটা পুরুষ আজকে বুকের নিঃশ্বাসে ভারী হয়ে মরে যাচ্ছে, হার্ট স্ট্রোক করতেছে। আমার ভাই দুঃখ একটা, এটা যে মানে কি মিথ্যা, মানে মানে প্রতিটা পদে পদে। দরকারটা কি ছিল আমি এটা পর্যন্ত এখন কিন্তু বুঝি নাই। হইতে পারতো যে ও যদি চুয়াডাঙ্গার কোনো ছেলেকে বিয়ে করতো শারীরিক চাহিদার জন্যে, যে তুমি রেগুলার যাইতে পারতেছো না, মাইনে নিতাম যে হ্যাঁ ওর অনেক চাহিদা আছে, ও তুমি যাইতে পারতেছো না কেন। স্বামী তো বিদেশও না, তুমি তো বিদেশও না, ইভেন তুমি ঢাকাতে। হইতে পারতো তুমি টাকা দিতেছো না, মাইনে নিতাম যে হ্যাঁ আমি টাকা দিতেছি না, আমার চাহিদা আছে বলে আমি টাকা পয়সা নিচ্ছি আরেকজনের কাছ থেকে, মাইনে নিতাম। হইতে পারতো লাঠিয়াল বাহিনীর দরকার ছিল, ওর বাপ মায়ের প্রতি প্রচণ্ড রকম রাজনৈতিক অত্যাচার হচ্ছে, সেটাও না। না ক্ষমতার জন্যে, না টাকার জন্যে, না শরীরের জন্যে। তাহলে কিসের জন্যে একটা মেয়ে এক স্বামী রেখে আরেক স্বামীকে বিয়ে করতেছে? আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। লাস্টলি তুমি আমাকে বলো ব্রাদার, হোয়াট ইউ ওয়ান্ট রাইট নাও? তুমি কি কেস করছো? আমার তো মনে হয় এর বিচার হওয়া উচিত। আচ্ছা আমি হচ্ছে কেসে যাই নাই, সেটা আমি এখন বলবো। লাস্ট হচ্ছে ওই এই ঈদের আগে, এইটা আমি আমার মানে এটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমার জুতা খুলে আমি নিজেকে মারি, কারণ এই যে ভুলটা করছি আমি, মানে এই 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 কুরবানিদের আগে যে এটা আমি, এটার জন্য আমি, এটার জন্য আমি ফিনান্সিয়াল একটা প্রবলেমে রয়েছে এখন, মানে খুবই প্রবলেমে রয়েছি। হুম। তো আমি যখন শুনছি যে এখানে যাই নাই, তো ঈদের 4 দিন আগে আমার সে বলছে যে আমার আব্বু এতগুলো টাকা পাবে বলে আমি ডিপোজিট, তখন আমি তো বলছি আমি স্বীকার করছি আমি ওকে নিবো তখনও, কারণ যেহেতু শুনছে ও এভাবে জানছে, আমি চাই না যে ওর লাইফটা নষ্ট হোক। আমার লাইফ যা হয়েছে হয়েছে, আমার এখন বয়স 30, হুম। আমি আমার নিয়ে ভাবতেছিলাম না যে আমি হুম। এখন একটা ভালো জবে আছি, ঠিক আছে আমি ওকে নিই, যে আর একটা সুযোগ দিই। তো সেই এসএমএসটা আমি দেখাবো। তো বলছে 2 লাখ টাকা দিলে পারে হুম। আমি নাহিদকে দিব, নাহিদ আমার আব্বাকে দিবে। কেন? ওর না, ওর আব্বু নাহিদের কাছে 2 লাখ 3 লাখ টাকা পায়, ওই যে বিয়ের সময় দিছিল। ওই ছেলেও তো মিথ্যা বলছে, ছেলে বলছে যে গভর্নমেন্ট জবের জন্য টাকা ধার দেওয়া হয়েছে, এই টাকা বিয়ের সময় ওর বাপ নাকি দিছিল, এটা বলছে। তো এই টাকাটা আমি দিছি হুম। যাইতে ওদের
তাড়াতাড়ি সারাসারি হয়ে যায়। কছে এটা না হলে আমি বাঁচতেছি না। আমি প্রচুর এইদিকে নাহিদ আমাকে প্রেশার দিয়েছে যে তুমি এদিকে আমার বাবা, আমার আত্মহত্যা ছাড়া কোনো ওই নাই, এবং হাত বিলের দিকে কাটছে। আমি পিঠটা কি দেখছেন আপনি? হুম, 8-9টা, দেখছি, হ্যাঁ। 8-9টা বা কাটছে। তো আমি তখন এই টাকাটা দিয়ে আমি অনেক ঠকে গেছি, এবং এটা আমি হ্যান্ড ক্যাশ দিছি। এবং পার্কে বসে, চুয়াডাঙ্গা পার্কে বসে সেই রেকর্ডটাও আছে, আমি রেকর্ড করছিলাম। আমি যা আমার কাছে টাকা গেছে গেছে, আমি এভিডেন্স দরকার, আমি সম্পূর্ণ কথা রেকর্ড করছি। পার্কে বসে কেন বিয়ে করছো, কেন টাকা দরকার, সব রেকর্ড করছে। আমার সাথে কি করতে যাচ্ছ, পার্কে বসে, পুলিশ পার্কে বসছিলাম। তো তখন দেখেন এই টাকাটা, এই রিসেন্টলি কিন্তু এটা কুরবানি দিতে, এরপরে হাত কাটার পিক দিয়েছে। আমি আবার বলছে আমার ডাক্তার দেখালাম, আমার প্রচুর রক্ত পড়ছে। এই তখন আমি বিষয়টা ধরে ফেলছি। তখন আমি 3,000 টাকা দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। এবার যে নাম্বারে টাকা দিছি সেই নাম্বারে আমি ফোন দিছি ঈদের 3 দিন আগে। সে নাম্বার বলে বগুড়া। আমার তখন মাথা ভেঙে পড়ছে। বলছে, বগুড়া কোথায়? কোথায়? সোনাতলি, বালুরহাট। তখন আমি ক্লিয়ার হলাম, ও এখন চলে গেছে ওখানে। আমি নিশ্চিত তুমি বোর্ডে আবার চাও ভাই। এখন আমি চাই না। যখন ওখানে গেছে, কতক্ষণ ওর বিয়ে আরেকটা চলে গেছে, ওই পুরুষের কাছে আছে, এসব জানার পরেও হ্যাঁ ভাইয়া, চাইতা? আমি তখন একটা কারণে চাইছিলাম অনেক, কারণ যেহেতু ছোটবেলা থেকে ভালোবাসছে ওকে, আমার এইগুলো বাকওয়াস কথা। ওই সুন্দরী মেয়ে দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, আসলে ভাইয়া, এবং ও 10টা বিয়ে করলেও তুমি না আবার না নিতে ভাই, চাইতা। এটা আসলে সুন্দর মেয়ের কথা। আমি, কারণ আমি ভার্সিটিতে থুতু পড়ছি, দেওয়া উচিত নিজের আমি মুখের আমি উপরে। হচ্ছে ঢাকাতে চলছি, আমি অনেক, যেহেতু আমি টিসি তোমার মা পড়েছিলাম। বাপ আছে ভাই, তোমার পরিবার দেখতে হয়। আমি তুমি ওকে আরেকজনের এখন, জন্য টাকা দিয়ে না, বেড়াইতেছো লাখ লাখ আমি টাকা নিজের আমি খরচ সেটা নিয়ে করে। কখনো ভাবি নাই। চেহারা দেখে আমি কখনো বুঝি না আসলে। একটা ইমোশনালি ছিলাম। যখন শুনছি ও বগুড়াতে গেছে, তখন আমি তো অবাক। অবাক হইলা, তারপরে তোমার ঘেন্না না, লাগলো না? ঘেন্না হই তখন থেকে। আমি দেখেন, আমাকে আজকে আমি দেখা যাচ্ছে, আমাকে ফোন দিছে, আমি তার সাথে কথা বলি না আর কি। তারপরে কি হয়েছে, তখন আমি ওরে ফোন দিলাম, তুমি না বললা যে তুমি চুয়াডাঙ্গাতে, ওখানে কেন? কথা যে তুমি যে বলছো বিবাহিত, এটা আমিও সঠিক জানি, এবং ওর বাড়ি ঘর কেমন আমি সব খোঁজ খবর নিতে আইছি। মানে ওই বাড়ি থেকে ওঠা যায় কিনা দেখতে হবে এখন? হ্যাঁ, খোঁজ খবর নিতে আইছি। আমার আব্বু আমাকে পাঠাইছে খোঁজ খবর নিতে। ও আবার আব্বু পাঠাইছে, বাহ। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে তারপর, অথচ আমি কিন্তু ওখানে লোক সেট করে দিয়ে আইছি, এবং তারা খোঁজ খবর নিচ্ছে, ওখানে ছিল। এবং এটা সত্যি কথা, ঈদের পরের দিন ওর ওই ছেলের মা ওকে, তারা মানে রাগারাগি ঝগড়া হয়েছে, ও একাই একাই সন্ধ্যার পরে চলে আসে, একা একাই একা একাই চলে আসে। মানে ও ওই বগুড়া না গেলে তুমি ঠিকই নিতা? ব্যাপার কি এরকম ছিল? আমি তোমার বড় ভাই হলে তোমার বাইধা মারতাম ভাই। আসলে আমার ওই যে, আমি তখন, মানে আমি যখন শুনছি ও ওর থেকে এভাবে আলাদা, এবং ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল, আমি এই জন্য এমন, আমি এটা সত্য কথা, আমি এটা বাহ, চাইছিলাম তখন। বাহ। কিন্তু এখন আমার এটা কোনোই নাই। এখন আমার চাচ্ছি যে আমি ওকে একটা এমন ভাবেই করবো, যেটা ও আর কখনো কোনো ছেলেকে যেন কষ্ট না দিতে পারে। কারণ কিচ্ছু হবে না। ও যদি সুন্দরী হয়, ও যদি ফাঁসির আসামি হয়, আমরা পুরুষরা এত লোভী, এত নোংরা, কিচ্ছু দেখবো না, ঠিকই বিয়ে করে বয়ে থাকবো। এইটা রিয়ালিটি। আমি আজও বুঝি না, মানে আমি ওকে বারবার এত বিশ্বাস করছি গাধা না, কেন হইয়া গেল। বারবার বিশ্বাস করছি, কিন্তু এখন আমার আর বিশ্বাসের কোনো ই নাই। কারণ আমি এখন, মানে একদম, আমার কিন্তু সেই জবটা আর নেই। বাহ, আমি তারপর আবার, যেহেতু আমি কর্পোরেট জব করি, আমি আর তার থেকেও ভালো পাইছি এখন। আমার আলহামদুলিল্লাহ। যেহেতু লিঙ্ক আছে আমার। এখন মন দিয়ে চাকরি করো ভাই, সংসার গুছাও, যা ধার দিনা হয়েছে আমি এখন শোধ যে করো। প্রতিষ্ঠানে আছি সেখানকার, আমি রিসেন্টলি জয়েন করছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি রিসেন্টলি জয়েন করছি। আল্লাহ আল্লাহ কবুল করুক। এবং আমি তোমার এই গল্প দিয়ে লাস্টলি যদি ভাই যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু শেখার বলতে চাও, কি বলবা? শেখার, আমি একটা কথা বলবো যে, দেখেন, আমি অনেক ভুল করছি এবং অনেক বিশ্বাস করছি, অনেক ভালোবাসি, কিন্তু আসলে যেটা সত্য কথা, অনেক ভালোবাসার কোনো দাম নাই এখনকার। যে আমরা শেষ জামানার মানুষ, আসলে আমাদের হাদিসেও আছে যে শেষ জামানায় নারীরা কি করবে। আমি জেনে শুনে আমি যা করছি, যেন অন্য কেউ এটা না করে। কারণ বারবার আমি তাকে বিশ্বাস করছি, বারবার বিশ্বাস করছি, সে আমার বিশ্বাসটা ভাঙছে। তো একটাই রিকোয়েস্ট থাকবে যে, বিশ্বাস করেন, ভালোবাসেন, কিন্তু সেটা লিমিটেশন এবং প্রমাণস্বরূপ। অন্ধের মতো কিছু করা যাবে না। কারণ আমি যখন যা বলতে শুনছি, ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসাটা প্রমাণস্বরূপ হওয়া লাগবে। কারণ এখন আমি অনেস্টলি স্পিকিং আমি নিজে বিশ্বাস করি না ভালোবাসা বইলা কিছু আছে। আমার কাছে মনে হয় এক একজন এক একজনের সঙ্গে থাকে কোনো না কোনো কারণে। কেউ টাকার কারণে, কেউ বংশের কারণে, কেউ আত্মরক্ষার কারণে, কেউ নিরাপত্তার কারণে, কোনো না কোনো কারণে থাকে। শুধু ভালোবাসি যদি কেউ বলে, আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় যে সে মিথ্যা বলছে। এবং এইরকম ঘটনা থেকে শেখার আছে হচ্ছে যে মানুষকে একবার মাফ করা যায়, দুইবারও মাফ করা যায়, কিন্তু যখন আপনার পজিশনটা অন্য কাউকে দিচ্ছে,
এবং একই সঙ্গে আপনার সঙ্গেও থাকছে, দিস ইজ সামথিং ভেরি ব্যাড অ্যান্ড ইট শুড নট বি। আল্লাহ আমাদের ভালো রাখুক, ভালো থাকবেন।